দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ। 24 ঘন্টা আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনে গেছেন নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2020-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে আজকের মন্ত্রিসভায়, এবং সেখানে বলা হচ্ছে যে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়েছে। এবং একই সঙ্গে যেহেতু সংসদে এই মুহূর্তে নেয়, সে কারণে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে রাত পোহালেই, অর্থাৎ আগামীকালকে থেকে সেটি অধ্যাদেশ হবে এবং কালকে থেকেই সেটি প্রয়োগ করা যাবে বলেও আইনমন্ত্রী আমাদেরকে গণমাধ্যমকে জানিয়েছেন। তার মানে হচ্ছে যে ধর্ষণ প্রতিরোধে সামাজিক যে আন্দোলন চলছিল বা ধর্ষণ প্রতিরোধে সবার যে ঐক্য, সেটির একটি চূড়ান্ত ফলাফল হয়তো খানিকটা পাওয়া গেল বলে অনেকেই মনে করছেন। একই সাথে এই আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ রয়েছে আমাদের। নানা ধর্ষণের এবং এই নারী নির্যাতন অসংখ্য মামলা, সেই মামলায় বিচারক স্বল্পতা, বেঞ্চ স্বল্পতা, নানা ইস্যু রয়েছে। সেই সব বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকের 24 ঘন্টা আলোচনার শিরোনাম সাজা এখন মৃত্যুদণ্ড। পুরো সময় আপনার সঙ্গে থাকবে মাহফুজ মিশু। দর্শক, আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে স্টুডিওতে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা জনাব নীলুফার চৌধুরী মনি। আপা, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য এবং সহসভাপতি যুব মহিলা লীগ জনাব আদিবা আঞ্জুম মিতা আপা। আপনাকেও স্বাগত। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মিজানুর রহমান স্যার, স্বাগত আপনাকেও। এবং যুক্ত হচ্ছেন মানবাধিকার কর্মী ও আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা। আপনাদের চারজনকে স্বাগত আজকের 24 ঘন্টায়। আলোচনা শুরু করতে চাই নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়েই। আমরা ধর্ষণের যা পরিসংখ্যান, সেগুলো নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে কথা বলছি। গত 8 মাসে আমাদের 889 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে 41 জনকে ধর্ষণের পরে হত্যাও করা হয়েছে, 9 জন ধর্ষণের ফলে আত্মহত্যা করেছেন। এই পরিসংখ্যানগুলো খুবই ভয়াবহ এবং সেটি নিয়ে সামাজিক আন্দোলন চলছিল। বিশেষ করে একটি ঘটনার পরে সেটি একটি সব শ্রেণী পেশা দলমত নির্বিশেষে একই আন্দোলনে আমরা শরিক হয়েছিল বাংলাদেশের মানুষ। সেখানে একটা বড় চাওয়া তো ছিলই যে ধর্ষণের সর্বোচ্চ সাজা যদি আরও বাড়ানো হয়, ক্যাপিটাল পানিশমেন্ট যদি দেওয়া হয়, সেটি হয়তো ধর্ষককে নিরুৎসাহিত করতে পারে। কারণ পুরুষরা যারা ধর্ষক করে, যারা ধর্ষণের দায়ে অভিযুক্ত, তাদের মনস্তত্ত্বে খানিকটা পরিবর্তন আনতে পারে। আপনি বিএনপি রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত, ফলে সরকারের এই সিদ্ধান্তকে, এই উদ্যোগকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, ধর্ষণে এর আগে যে আইনটা ছিল, সে আইনের যদি সুষ্ঠু আইনগুলো সম্পাদন করা যেত, আইনের অনুশাসনটা যদি বলবৎ থাকতো, আজকে কিন্তু এই কথাগুলো আসার কথা না। আপনাকে একটা কথা বলতে চাই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডকে এখন বলতে পারে কেউ যে বিএনপি সময় হয়েছে বা কিছু, সেটাকে 2008-এ বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে তখন বলেছিল যে নির্বাচনী ইস্তেহারে তারা প্রথমেই এটা বন্ধ করবে, করে নাই। আরও অনেক বেশি বেড়েছে, এটা কয়েক গুণ ক্রমবর্ধমান হারে বেড়েছে। এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হওয়ার পরে কি অপরাধ কমেছে? অপরাধ কমে নাই। মাদকের জন্য যে এই এতগুলো ক্রসফায়ার আমরা দেখলাম, তাতে কি মাদক সরবরাহ বা মাদক নেয়া কমেছে? কমে নাই। সেটা না করে যদি আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলছি যে সবচেয়ে মাদক সম্রাট বলা হয় যদি চিটাগাঙে, কক্সবাজারে বদিকে, সেই বদির যদি বিচার হতো তাহলে কিন্তু ছোট বদিরা সাবধান হয়ে যেত। বদিকে আমরা কি দেখেছি? জেলখানা থেকে বের হওয়ার পরে 1,500 তরুণ দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়েছে সরকারি দল থেকে। নট অনলি বদিকে মনোনয়ন দিতে পারে না, তো কি হয়েছে, তার স্ত্রীকে মনোনয়ন দিয়ে নির্বাচিত এমপি বানিয়ে নিয়ে এসছে। এই যে বদিদের, নট অনলি আপনার যখন সিনহাকে, মেজর সিনহাকে যারা হত্যা করেছে, তাদের সাথে একান্তে বদির যে ছবিগুলো ভাইরাল হয়েছে আমরা দেখেছি, তাতে মনে হয় যে এটা আরো উৎসাহ দেওয়া হচ্ছে। এই উৎসাহগুলোটা আমি বলি, এই যে বিচারের কথা বললেন যে মৃত্যুদণ্ড সর্বোচ্চ বিচার হয়েছে, তো সর্বোচ্চ আমি ওই জায়গায় বলতে চাচ্ছি যে আগে ধর্ষণের বিচার কি ছিল? যাবজ্জীবন কারাদণ্ড। ধর্ষণের করে মেরে ফেললে কি বিচার ছিল? মৃত্যুদণ্ড। তো এইটাই যদি আপনি ঠিক মতো বলবৎ হতো, ঠিক মতো প্রয়োগ হতো, আজকে কিন্তু এটার দরকার ছিল না। এটা কিন্তু একটা লোক ভোলানো একটা কাহিনী ছাড়া আমি আর কিছুই বলবো না। এই কারণে যে আপনি দেখেন বাংলাদেশের কিন্তু সেই বিচার তো আমরা কখনোই
মানে আমি পরিপূর্ণভাবে ওটাই করতে বলছি। পারেনি সংখ্যার হিসেবে। কিন্তু এই সংখ্যার হিসেবে পরিপূর্ণভাবে করতে পারবেন না, এটা একটা জিনিস, কিন্তু 97% করতে পারবেন না, এটা কিন্তু আরেক জিনিস। আপনি পরিপূর্ণ করতে পারবেন না, আপনি যদি 87%ও করেন আপনার পরিপূর্ণ তো মনে শান্তি আসবে না। আপনি 99%ও যদি করেন 1% বাদ থাকবে। জি। কিন্তু আপনি 97%ই বিচার করতে পারবেন না, সেইখানে আপনি আরেকটা মৃত্যুদণ্ড এখানে নিয়ে আসলেন। এখানে ছেলে ভুলানো ছাড়া তো আমি আর কিছুই বলতে পারি না। তাতে কি আপনি দেখেন যে এখানে ভিকটিমরা কিন্তু পালিয়ে বেরিয়েছে। নোয়াখালীর ঘটনায় যদি দেখি 32 দিন ভিকটিম কিন্তু ছিল না, দাঁড়ে দাঁড়ে গিয়েছে, কেউ তার বিচার করে নাই। তো কে করেছে এটা? এই ছবিটা ভাইরাল কে করেছে? যারা এই অপকর্মের সাথে জড়িত তারাই করেছে। কতটুক সাহস থাকলে একটা অনির্বাচিত সরকার, দিনের ভোট রাতে প্রয়োগের সরকার, এই ছেলেরাই তাদেরকে ভোট প্রদানে সহায়তা করেছে। এরাই পরবর্তীতে এদের এই নোংরামোগুলাকে সরকারের নৈতিক দায়িত্ব নাই, সে হারিয়ে ফেলেছে সরকার। তার মানে আপনি বলছেন তার নৈতিকতা হারিয়ে এটা ফেলেছে। এক ধরনের জাস্ট লোক দেখানো একটা। অবশ্যই নইলে আপনি দেখেন, আমি একটা লাস্ট জি। লাইন বলবো। শাহবাগে যে মেয়েগুলো ছেলেগুলো আন্দোলন করছে আজকে, সেইখানে ওখানে বিএনপি নাই, ওখানে বাম বা আরো কেউ, সেইখানে আপনার বলা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে যদি তারা না ওঠে তাদেরকে রেপ করা হবে। তো এই যে বিচারহীনতা যদি না হতো, যদি বিচার পেত, এর চেয়ে কম 10 বছর 15 বছরও যদি জেল হতো একটা জীবনে, আমার বয়সে বা আপনার বয়সে যদি 15 বছর আপনি যোগ করেন, তাহলে আপনি চিন্তা করবেন আমি তো বৃদ্ধ হয়ে যাব, ভয়টা থাকতো। সত্যিকার যদি বলবৎ হতো। আপনি নিশ্চয়ই মনি আপাকে শুনছিলেন। মনি আপা বলছেন এটা একটা লোক দেখানো, এবং এটার প্রধান কারণ হচ্ছে যে আপনি আগে দৃষ্টান্ত তৈরি করতে পারেননি, আগের ঘটনাগুলোর বিচার করতে পারেননি। আপনার মূল্যায়ন শুনতে চাই যে এই আইনটা হওয়ার ফলে কি যারা ধর্ষণ করার জন্য, আমরা সেটা যেখানকার ঘটনায় বলি, সিলেট এমসি কলেজের কথাই বলি, তারা কি খানিকটা নিরুৎসাহিত হবে, নাকি আপা যেমনটা বলছিলেন যে যদি আইনের প্রয়োগ না করা যায় তাহলে একই চ্যালেঞ্জ থেকেই যাবে? হ্যাঁ, ধন্যবাদ যমুনা টিভিকে আজকে অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। তো আসলে এটা যে প্রয়োগ হয়নি, এটা তো আসলে এটাও একটা হাস্যকর হয়ে গেল যে প্রয়োগ হয়নি কথাটা। কারণ আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের এই যে নুসরাতের উপর যে ইয়েটা হয়েছিল, সেটার উপর কিন্তু সঙ্গে সঙ্গে মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তার বিচার হয়েছে। যদি বিচারই না হতো তাহলে তো এটা জনসমক্ষে এসছে যে তার বিচার যে এত তাই। এবং আমার জননেত্রী শেখ হাসিনা দেখেছেন, উনি নারী বান্ধব সরকার, এবং উনি কোনো ব্যাপারে উনি কিন্তু ক্ষমা করেন না। এই যতগুলা ঘটনা ঘটতেছে যে একের পর এক ধর্ষণ, দেখবেন সবগুলা বিচার কার্যকর। এবং এই যে আজকে যে রায়টা হচ্ছে মন্ত্রী পরিষদে এসছে আপনার, এই মৃত্যুদণ্ড, এটা কার্যকর হলে একদিক দিয়ে হবে কি, আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যেমন অ্যাসিড নিক্ষেপটা ছিল খুব প্রখর আকারে, যখন মৃত্যুদণ্ড সাজাটা এসছে ওটা কিন্তু অনেক আকারে কমে গেছে। তো এই যে একটা ব্যাপার, এই মৃত্যুদণ্ডটা এই জন্যই দরকার। এই মৃত্যুদণ্ডটা যখন কার্যকর হয়ে যাবে, এবং এটা খুব তাড়াতাড়ি, আমি মনে করি যে এটা আপনারা দেখতে পাবেন যে এটা খুব তাড়াতাড়ি কার্যকর হচ্ছে, এবং দেখবেন যে এইটা কার্যকর হলে অটোমেটিক এটা অনেকখানি কমে যাবে। যে এই ধরনের ধর্ষণ করলে তার মৃত্যুদণ্ড, এই ভয়টা যখন প্রতিফলিত হবে অবশ্যই এটা কমে যাবে। আর আরেকটা কথা মনি আপা বলেছেন যে যারা এই শাহবাগে আন্দোলন করছে তাদেরকে মানে হুমকি দেওয়া হচ্ছে যেখান থেকে না উঠলে ধর্ষণ করবে। এই ধরনের ঘটনা আমার মনে একদম মিথ্যা বা বানোয়াট। আপনি যদি এটা প্রমাণ দেখাতে পারেন, অবশ্যই আমরা মনে করি এটার উপযুক্ত সাজা তাদের হবে। কারণ মেয়েদেরকে রেপের হুমকি দিবে যে ছেলেরা, তারা কি করে ভালো মানে উন্মুক্ত চলতে পারে আমার ধারণা নাই। কারণ জয়ন্তী সেখানে এত কঠোর, সে তার কানে গেলে সে তো সঙ্গে সঙ্গে প্রশাসনকে বলবে যে এটার অ্যাকশনে যাও। তো এই পরিস্থিতিতে আপনারা মানে দল করেন বলে, বিরোধী দল আছেন বলে একটা জিনিস বলতে হবে, বলে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। কারণ আপনাদের আমলে কিন্তু অনেক ধরনের মানে ধর্ষণ যেগুলো হয়েছে এগুলো কিন্তু বিচার হয়নি, উল্টা আপনাদের সরকারিভাবে সরকারি দলের লোকজনদের দ্বারাই এই ধরনের ধর্ষণগুলো হয়েছিল, এবং কোনো বিচার হয়নি, এবং তারা মানে কোনো বিচার পায়নি। কিন্তু আমাদের আমলে আমরা তো চাই না যে ধর্ষণটা হোক, আমরা চাই যে এদের বিচার হোক। কারণ আমরা এটা পছন্দও করি না, এবং আমাদের ঘরেও সন্তান আছে, অতএব এদের বিচার হবে। এবং জননেত্রী শেখ হাসিনা কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছেন, এবং উনি কঠোর হস্তে এটা দমন করবে, যেটা আপনাদের আমলে ছিল না। আপনারা যদি ওই সময় আপনারাও যদি করতেন, এটা কিন্তু অনেকখানি
কমে যেত। কারণ এটা আপনারা দেখবেন অতীতে আপনারা দেখে এসেছেন, আমরা কিন্তু দেশ স্বাধীন আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন আছে যে আইনটা যথাযথভাবে প্রয়োগ হবে কিনা সেই না, নিশ্চয়তা। অবশ্যই অবশ্যই আপনার নুসরাতেরই তো একটা ঘটনা দেখছেন, জি। তাহলে এখানে প্রয়োগ হবে না কেন? কারণ এত বড় একটা ঘটনা ঘটবে, তার প্রয়োগ হবে না কি কারণে? কারা এদেরকে মদত দিবে মনে করছেন? এই যারাই মদত দিবে তাদের কাউকে কিন্তু ছাড় দিবে না, যখন শেখ হাসিনা। এটা আপনারা দেখবেন কে বলতে এটা কার্যকর হচ্ছে, কার্যকর হওয়ার পরেই আপনারা দেখবেন যে খুব তাড়াতাড়ি টুরে টুমোর এটা মানে প্রয়োগটা, এবং 180 দিনের মধ্যে এটা বিচার হবে। এটা তো একটা বিশাল একটা ব্যাপার, 180 দিনের মধ্যে বিচার শেষ করা একটা বিশাল ব্যাপার। আর তারপর যদি না হয় তখন বলার আপনাদের কথা আছে, কিন্তু আমার মনে হয় না সেই সুযোগ আপনারা পাবেন। জি, আমরা আমাদের সঙ্গে আরো দুজন অতিথি আছেন অনলাইনে সংযুক্ত, ডক্টর মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান মানবাধিকার কমিশন, এবং ব্যারিস্টার মিতি সানজানা। তাদের সঙ্গে আমরা কথা বলবো। কারিগরি ত্রুটির কারণে আমরা একটু আগেই একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, একটা বিরতি নিতে চাই। দর্শক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রশ্নে কথা বলছি আমরা। আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান। স্যার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। স্যার, যে আইনটি সংশোধন করলো আজকে মন্ত্রিসভা, যে 180 দিনের মধ্যে বিচার করতে হবে, সর্বোচ্চ সাজাটা পরিবর্তন হলো, এইটার আসলে প্রায়োগিক কতখানি সম্ভাবনা আপনি দেখেন, বা এইটা আসলে কি বার্তা দিচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আইন শুধু কঠোর হলে হয় না। আইনের মূল কথাটি হচ্ছে যে আইনটা যথাযথভাবে প্রয়োগ করা হয় কিনা একটি সমাজে, সেটা হচ্ছে মূল কথা। তবে আইনের যে কোনো আইনের বার্তা থাকে, বার্তাটা অনেক সময় হয় একটা ডেটারেন্ট এফেক্ট, একটা যখনই দণ্ডায়িত করে, এবং যারা অপরাধী মনে চলাফেরা আছে, এটা তো অস্বীকার করবার উপায় নেই। তবে শুধুমাত্র মৃত্যুর দিনমূল দারুণভাবে এটা অবশ্য হয় না, বরঞ্চ এর কিন্তু একটা আবার উল্টো ফোনে নিতে পারি কিনা প্রতিক্রিয়া হতে দাবির প্রতি একটি খুবই পরিবর্তন। দুঃখিত, আপনার কথা ভেঙে যাচ্ছে, আমরা শুনতে পারছি না। আমরা টেলিফোনেও আপনাকে কানেক্ট করার চেষ্টা করতে পারি। আমি সেই দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি প্রোডাকশন টিমকে। একই সঙ্গে আমি একটি ব্যারিস্টার মিতি সানজানা, আপনি কি শুনতে পাচ্ছেন? ব্যারিস্টার মিতি, এই যে উদ্যোগটি নিল সরকার, সেটিকে আপনি কিভাবে দেখেন এবং এটার প্রভাব কি পড়তে পারে বলে আপনার ধারণা? না, আমি ভালোভাবে দেখছি এদিকে। এই জন্য দেখছেন যে আপনি দেখুন, এত দ্রুত যে কোনো আইন সংশোধন করা, এটা কিন্তু একটি বেশ জটিল প্রক্রিয়া। এটাকে কিন্তু সিম্পলিফাই করার কোনো ধরনের কোনো সুযোগ। একটি আইন যখন পরিবর্তন করা হয়, সেখানে কিন্তু সেখানকার সোশ্যাল কনটেক্সট আমাদেরকে বুঝতে হবে। বিভিন্ন ধরনের যে রিলিজিয়াস ইস্যুগুলো, সেগুলো আমাদের বুঝতে হবে, এবং এটি কিন্তু একটি আসলে সেন্সিটিভ এবং অবশ্যই জটিল প্রক্রিয়া। তো এই জটিল প্রক্রিয়াটি আপনি খেয়াল করুন, এই যে এই আন্দোলনকে ঘিরে বা যে জনমত গঠন হয়েছে, সামাজিক যে প্রতিরোধ গড়ে উঠেছে, এই সামাজিক প্রতিরোধ এবং জনমত, এই শক্তিশালী জনমতকে ঘিরে এই যে এত দ্রুত যে আইনটি পরিবর্তনের একটি নীতিগত সিদ্ধান্ত, এবং শুধু তাই নয়, এটি যে আজকে এটি অনুমোদন হলো আর নীতিগতভাবে সিদ্ধান্ত হলো, এবং আমরা দেখছি যে যেহেতু পার্লামেন্ট সেশনে নেয়, এই কারণে এটা কিন্তু আপনার রাষ্ট্রপতির কাছ থেকে অধ্যাদেশ জারি হয়ে আসে। তো এটাকে তো আমি আসলে খুব অ্যাপ্রিশিয়েট করছি, এবং আমি যেটা আসলে মনে করছি যে সেটি আপনি খেয়াল করুন, আমাদের যে যাবজ্জীবনের বিধানটি রয়েছে, যাবজ্জীবন বিধানের ক্ষেত্রে সেটিকে কিন্তু যাবজ্জীবনকে কখনো আজীবন কারাবাস, আমৃত্যু কারাবাস কিনা, এই বিষয়টি এখনো ক্লিয়ার। এই বিষয়টি নিয়ে বেশ কিছু কনফিউশন রয়েছে, ধোঁয়াশা রয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে জেল কোডে রয়েছে যে 30 বছর, তারপরে আবার কোর্টের জাজমেন্টেও ধরেন অ্যাপিলেট ডিভিশনের 2019 এর জাজমেন্ট আছে, সেখানে যদি বলা হচ্ছে
কারাবাসের কথা। কিন্তু বিভিন্ন ধরনের মিটিগেটিং ফ্যাক্টর এখানে আছেন। একজন কারাগারে যিনি আছেন কয়েদি, তার ভালো আচরণ যদি তিনি করেন, সেক্ষেত্রে অনেক সময় সেক্ষেত্রে যে কিন্তু একটু ডিসক্রিপশন রয়ে গেছে জেলারের, যে তাকে কিন্তু শাস্তির মেয়াদ কমে। তো যারা আসলে এই ধরনের অপরাধগুলো করে থাকে, তারা কিন্তু চিন্তা করে যে একটা সময় তারা হয়তো দে ক্যান ফ্রি। তো এই চিন্তা মানুষকে কিন্তু অনেক ভয়হীন করে, যার ফলে আপনি দেখবেন মৃত্যুদণ্ডকে মানুষ যেভাবে ভয় পায়, সেক্ষেত্রে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড বা অন্যান্য দণ্ডগুলো আছে, যাবজ্জীব যে শাস্তি সেটাকে যেভাবে তারা ভয় পায়, অন্যান্য যে বিষয়, অন্যান্য যে দণ্ডগুলো সেগুলোকে কিন্তু কিভাবে তারা গুরুত্ব সহকারে বা সিরিয়াসলি নেওয়া। তো আমার কাছে যেটা মনে হয়, যাদের অপরাধ প্রবণতা রয়েছে তাদের জন্য আমি যদি এখন একটা দৃষ্টান্তমূলক শাস্তির হ্যালো, উদাহরণ যদি আসলে আপনার ভীত একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেখে, যে যদি অপরাধ করার থেকে নিজেকে দূরে রাখে, তবে কেন সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ডের ভয়ে সে নিজেকে অপরাধ থেকে দূরে রাখে? সো এটা একটি ফ্যাক্টর। এখানে আসলে একটি ফ্যাক্টর দিয়ে তো পুরো বিষয়টিকে বিবেচনা করা যায় না। ধরেন আমার কঠোর আইন রয়েছে, কিন্তু সেই কঠোর আইনের প্রয়োগ করতে হবে দ্রুত বিচারের মাধ্যমে, এটিকে দীর্ঘসূত্রিতা যাতে না হয়। আমরা জানি যে অনেক লেন্দি প্রসেস, জি। এই বিচার কার্য শুরু হতে হতে অনেক সময় আসলে পার হয়ে যায়। তো এখানে আসলে ঠিক একদম মৃত্যুদণ্ড যে শুধুমাত্র একটি মাত্র কারণ জি, যে অপরাধ আমি প্রবণতা মেথিসান জান আপনার কাছে আবার আসবো। আমরা টেলিফোনে প্রফেসর মিজানকে পেয়েছি। স্যার, যেমনটি বলছিলাম, আপনি যদি এবার আপনার কথা যদি এবার শুনতে পাই যে এই উদ্যোগটির প্রায়োগিক দিক কি, এর ফলে আসলে কতখানি পরিবর্তন হতে পারে, কারণ প্রয়োগের চ্যালেঞ্জ রয়েছে এবং আমাদের অনেক মামলা জটের বিষয়টি আপনি অনেক ভালো জানেন, যদি একটু বলেন আপনার মতামত। দেখুন, আমি যেটি নিয়ে শুরু করেছিলাম যে যখনই কোনো দণ্ড দেয়া হয়, দণ্ডর কিন্তু একটি ডেটারেন্ট এফেক্ট থাকে, অর্থাৎ যারা অপরাধী মন নিয়ে চলাফেরা করেন তাদের উপর একটি প্রভাব বিস্তার করে এবং তারা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করা থেকে নিজেদেরকে বিরত রাখবে, নিবৃত্ত রাখবে, এবং এটি প্রত্যাশিত এবং এটি কিন্তু আইন বিজ্ঞান সমর্থিত একটি সম্ভাবনা, যেটিকে আমরা দেখছি যে জনগণের দাবির প্রেক্ষিতে সরকারি কাজটি করেছেন এবং সেজন্য অবশ্যই তারা প্রশংসার যোগ্য। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে যে শুধুমাত্র কিন্তু এই আপনার কঠিন দণ্ড দিয়েই বা মৃত্যুদণ্ডের বিধান রাখলেই কিন্তু একটি অপরাধ যে সমাজ থেকে নির্মূল হয়ে যাবে তা কিন্তু নয়, বরঞ্চ মানে অধিকতর গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে প্রয়োগিক দিককে, যে এই আইনটি প্রয়োগ কিভাবে হবে। যথাযথ প্রয়োগ যদি না হয় তাহলে কিন্তু আপনার ইন দ্য লং রান এটি কিন্তু জাতির জন্য বরঞ্চ আরো বেশি সমস্যার সৃষ্টি করে সমাধানের চাইতে। সেটি কিন্তু আমাদের এখন গুরুতর ভাবে আমাদের চিন্তা করে রাখতে হবে, মাথার ভিতরে রাখতে হবে। দেখুন, আমি একটি মানে দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে যাবজ্জীবন এক ধরনের একটি মনে করুন দণ্ড, আর হচ্ছে মৃত্যুদণ্ড। যখনই মৃত্যুদণ্ড প্রশ্ন আসে তখনও কিন্তু আমার বিচারক তারা কিন্তু অধিক সতর্কতা অবলম্বন করেন, কেননা কোনো বিচারকই চান না যে বিচার প্রক্রিয়া বা তার রায় বা সিদ্ধান্তে যেন এতটুকু ভুল না হয়, কেননা একজন মানুষের প্রাণ হরণ করে নেওয়া হবে। এই সিদ্ধান্ত নিতে গেলে বিচারক যতটা সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করবেন, অন্য ক্ষেত্রে কিন্তু অতটা প্রয়োজন বা মানসিক চাপটা অনুভব করেন না। সুতরাং তদন্তে যখন একটি ধর্ষণ ঘটেছে, তদন্ত প্রক্রিয়ায় যদি কোনো রকমের ত্রুটি থেকে থাকে তাহলে সেই ত্রুটির ফাঁক দিয়ে কিন্তু অপরাধী বেরিয়ে যেতে পারে। কেননা যদি মৃত্যুদণ্ডই থাকে, বিচারক কিন্তু একটু যদি তার মনে সন্দেহ সৃষ্টি হয় তিনি কিন্তু কখনোই সে রায়টি দেবেন না। এই একটা বাড়তি চাপ কিন্তু আদালত এবং বিচারের উপরে পড়ছে। আর এই যে 180 দিন বেঁধে দেয়া, আমরা কিন্তু অন্যান্য আইনের ক্ষেত্রে দেখেছি, যেমন মনে করুন মানব পাচার আইনেও দেখেছি যে ওখানে নির্দিষ্ট সময় বেঁধে দেয়া আছে, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে সেই নির্দিষ্ট সময়ের ভিতরে মামলাগুলো পরিচালনা করা এবং সম্পন্ন করাটা কিন্তু আমরা দেখি না, বরঞ্চ আমরা নানা অজুহাতে বারংবার সেই সময়টাকে আরো প্রলম্বিত করা হয় এবং আদালতের কাছে প্রার্থনা করে সময় ভিক্ষা করে নেওয়া হয় এবং আদালত অবস্থার পরিপ্রেক্ষিতে সেই প্রার্থনাটি কিন্তু মঞ্জুরও করেন। শুধু এই যে 80 দিনে তখনই সম্ভব হবে যদি আমাদের তদন্ত সংস্থা
যথাযথভাবে পুরস্কৃত থাকেন এবং তারা তদন্তকালে কোন রকম ত্রুটি যদি না রাখেন, শুধুমাত্র তাহলেই আমরা এমন একটা বিচার ব্যবস্থার মধ্যে উপনীত হব যেখানে এই তদন্তের উপরে ভিত্তি করে সন্দেহাতীতভাবে প্রমাণ করা সম্ভব হবে এবং তাহলেই মৃত্যুদণ্ড প্রয়োগ করা যেতে পারে, কার্যকর করা হবে এবং তাহলে এটি একটি সরাসরি প্রভাব আমাদের এই এনি possible sort of violations of the law or rape incidences এগুলোর উপরে কিন্তু একটা প্রভাব ফেলবে। জি তো স্যার, সেইভাবে আপনার পয়েন্টটি বুঝতে পেরেছি। আমাদের সঙ্গে দুজন সংসদ সদস্য আছেন, একজন সাবেক এবং একজন বর্তমান। আপনি আইন প্রণেতা প্রফেসর মিজান অনেকগুলো বাস্তবতার কথা বলেছেন। আপনার জন্য যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের আগের যে কোনো মামলায় যতগুলো মৃত্যুদণ্ড আদেশ হয়েছে তার মানে 20% আমরা বাস্তবায়ন করতে পারিনি, কারণ এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, ফলে সেই জট আছে। ধর্ষণের মামলার সংখ্যা আমরা দেখছি যে 70,000 নারী নির্যাতনের মামলা এখনো বিচারাধীন। আমরা সরকার 101টি দ্রুত বিচার ট্রাইব্যুনাল করেছে, যার প্রত্যেকটিতে 1000-এর উপরে মামলা রয়েছে। ফলে আপনি শুধু আইন করে কি পরিস্থিতি কিভাবে পরিবর্তন করবেন? কারণ স্যার যেটা বললেন, তদন্ত কর্মকর্তার অভাব রয়েছে, আমাদের আইনজীবীদের সমস্যা রয়েছে, আমাদের বেঞ্চের স্বল্পতা রয়েছে। ফলে সেই জায়গাগুলো এর বিপরীতে যদি আমরা দ্রুততম সময় না করে, আপনি নুসরাতের কথা বলছিলেন, নুসরাতের ঘটনাটি অনেক আলোড়িত, কিন্তু অনেক ধর্ষণের মামলার কোনো বিচারই হয় না। তার মানে যেটি আলোড়িত হবে না সেটির বিচার হবে না। ধন্যবাদ। না, আলোড়িত হবে না, বিচার হবে না। বিচার প্রক্রিয়া তো আসলে মানে এমন একটা পর্যায়ে আছে, ধরেন এখানে মানে আমাদের আইনজীবী যারা তারা আগেকার এইখানে যেমন 180 দিন বলা হয়েছে, এখানে কিন্তু একটা জিনিস বলে দিয়েছে যে যদি মনে করেন কোনো বিচারক মানে বদলি হয়ে যায়, বদলি হলে কিন্তু অনেক বিচার প্রক্রিয়া কিন্তু থেমে যায়। যে উনার আন্ডারে এই মামলাগুলো ছিল, ওই তারপরে দেখা যাচ্ছে আরেকজন আসছে, ওই এটা বুঝে নেওয়া, এই করে অনেক লেন্দি সময় পার হয়ে যায়। এখন কিন্তু এখানে কিন্তু আইন করে দেওয়া হয়েছে যে যেভাবে চলমান সেইভাবেই চলমান, তাকে উনি মানে তা বিচারক চেঞ্জ হতে পারে কিন্তু মামলার প্রক্রিয়াটা কিন্তু চলমান থেকে যাবে। অতএব এই জিনিসটা নতুনভাবে যখন গ্রহণ করা হচ্ছে, অতএব বিচারিক প্রক্রিয়াটা কিন্তু এখন গতিশীল হয়ে যাবে। আগে যে জিনিসটা মানে বলতে গেলে এক ধরনের এর মধ্যে পড়ে যাচ্ছে, যে এক ধরনের আমাদের যানজটের মতো অবস্থা হয়ে গেছে যে মামলাগুলো। হ্যাঁ, মামলা জট। আর হচ্ছে নারীদের এই ব্যাপারগুলো আসলে অনেক মামলা, যেহেতু মামলা তো অনেকগুলা, যেটা বললেন, এটা আসলে আমাদেরকে আসলে এটা এক ধরনের দ্রুত বিচার ট্রাইব্যুনালের যেমন কাজ হচ্ছে, এই ধরনের মানে ভবিষ্যতে এই জিনিসগুলো এখন যেহেতু আসছে, সামনে চলে আসছে, দেখা যাবে হয়তো এক একটা ইউনিট করে করে হয়তো মামলাগুলোর একটা মেয়াদ করে দেবে। যে অনেক কিন্তু মামলা কিন্তু অনেক কমে গেছে। কিন্তু আপনি যদি ধর্ষণ যারা করেন বা ধর্ষণ যারা করেন তারা সবসময় কোনো না কোনোভাবে এক ধরনের ক্ষমতাশীল, সেটা রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আঞ্চলিকভাবে হোক। ফলে ক্ষমতাসীনরা যদি তাদের সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ না করে, সেই রাজনৈতিক সদিচ্ছাটা না দেখায়, তাহলে আইন করে কি হবে? মানে ধর্ষণ অনেক মামলা বাড়বে, 2-1টির বিচার হবে না। এখন তো এইটা যেহেতু এমনভাবে সামনে চলে এসছে, এখন ধরেন কোনো পলিটিক্যাল লিডার বলেন বা কোনো ক্ষমতাবান যদি এইগুলোর মধ্যে ইনভলভ হয়, এগুলো কিন্তু মিডিয়া, আগে তো ধরেন এত মিডিয়া ওপেন ছিল না, ডিজিটাল ছিল না। ডিজিটাল হয়ে যাওয়াতে, ফেসবুকিং, ইউটিউব সব কিছু হয়ে যাওয়াতে কিন্তু সব কিছু ওপেন হয়ে যাচ্ছে। এখন ধরেন একজন নেতা ধরেন কাউকে সাপোর্ট দিচ্ছে, অটোমেটিক সেই জিনিসটা কিন্তু চলে আসবে। অটোমেটিক তারও চিন্তা করতে হবে যে আমি জনপ্রতিনিধি, আমার একটা দায়বদ্ধ আছে, আমি যখন এই জিনিসটা সাপোর্ট করব তাহলে আমার দায়বদ্ধতা কোথায়? এটা একটা বিশাল একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু এখন আগে ডিজিটালাইজ ছিল না দেখে অনেকে অন্তরালে অনেক কিছু করছে, যেটা পারছে। এখন কিন্তু এটা সম্ভব না। এখন ইচ্ছা থাকলেও ধরেন দেখা গেল অমুক চেয়ারম্যান বা অমুক নেতার ভাস্তা বা অমুক ক্ষমতাবানের হয়তো ভাই, বা তারপরও তাকে কিন্তু অন্তরালে চলে যেতে হবে, সামনে আসতে পারবে না। কারণ এটা সঙ্গে সঙ্গে মানে আমাদের মিডিয়াটা এত এখন ওপেন, সব কিছু কিন্তু সামনে চলে আসবে। কেউ কিন্তু ইচ্ছা করলেও সাপোর্ট দিতে পারবে না। অনেকের ইচ্ছা থাকতে পারে যে হ্যাঁ, তার মানে কি আমাদের সরকার দলীয় সংসদ সদস্য যেটা বলছিলেন যে এখন কোনো কিছু গোপন করা যায় না, গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে, সরকার আইন সংশোধন করছে, সেখান থেকে ওনার আসে এই প্রবণতাটা কমবে। আমরা কিন্তু দেখেছি ইয়াবার মামলায়ও মৃত্যুদণ্ডের, অর্থাৎ মাদক মামলায় মৃত্যুদণ্ডের বিধান ছিল। অ্যাসিড সন্ত্রাসের ক্ষেত্রে আইনের পাশাপাশি আমরা একটা সামাজিক আন্দোলন দেখেছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে, পত্রিকা থেকে শুরু করে এক ধরনের একটা সামাজিক মুভমেন্ট ছিল, ফলে সেটি হয়তো কমানো গেছে। ফলে এই ধর্ষণটা আসলে কমানোর জন্য কি করা উচিত? একটা তো হচ্ছে আইনে বিচার, সেটি একটা ভয় হয়তো তৈরি করতে পারে। দেখেন আপা যে কথাগুলো বললেন, আমি যা শুনলাম ব্যারিস্টার মহোদয় এবং স্যার যেটা বললেন, সব মিলে আমি একটা কথা বলতে চাই যে বিচার ব্যবস্থা সে নিজেই তো মৃত্যুবরণ করেছে, বিচার কার করবে? আর নারী এবং শিশুর প্রায় 2 লাখের কাছাকাছি মামলা পেন্ডিং,
বহুদিন যাবত। তো এই যে আপনি বলছেন যে ইয়াবা বা নেশার জিনিসপত্র দেদারসে চলছে, এখনো চলছে। তো যারা এটার করে বের করে তাদের মধ্যেই কিন্তু এই প্রবণতাটা বেশি। ডাক্তার বলেন বা পুলিশ বলেন, কাউকে আপনার পছন্দ হলো না, ধরে আপনার পকেটে ঢুকায় দিল, তার কিন্তু সাজা হয়ে গেল। কিন্তু যে এটা ব্যবসা করলো, যে সত্যিকার এটা সেবন করলো, তার কিছু হলো না। সো এগুলো আমরা অনেক কিছুই বলতে পারবো। যেটা দায়বদ্ধতার কথা আপা বললেন, অ্যাজ এ এমপি নোয়াখালীর যে ঘটনাটা ঘটেছে, আমি ওই জায়গাটা বেগমগঞ্জে, সেইখানে আমি বলতে চাই যে ওই মহিলা মেম্বারের কাছে গেছে এবং এই যে দেলোয়ার বাহিনী, এই যে রিকশালা থেকে যে একটা বাহিনী হলো, মেম্বার শেল্টার দেয়, চেয়ারম্যান শেল্টার দেয়, আবার এমপি শেল্টার দেয়। কে কতটা শেল্টার দিচ্ছে এই নিয়ে কিন্তু বাদানুবাদ হচ্ছে। এবং আমি আরও যদি আগাই, মিন্নি ওই যে রিফাত হত্যার যে পেছনে যে মাদকের যে বিশাল একটা ব্যাপার, এই সিন্ডিকেট, তাদের কিন্তু টিকিটেও কেউ ছুঁইতে পারলো না। কিন্তু আপনি যদি এখন বলেন যে মিন্নি সহ 6 জনের ফাঁসি হয়েছে, এই তো বিচার হয়ে গেল। এই যে বিচারহীনতার বিচার, এই বিচার আপনার কে করবে? সেখানেও কিন্তু এমপির ছেলে এবং এমপিকে নিয়েই কথা, সেটাই কিন্তু সেখানেও একই অবস্থা। আপনি নিজে বলছেন যে মৃত্যুদণ্ড 20% সর্বোচ্চ হলে হতে পারে, আর 80% থেকে গেল মৃত্যুদণ্ডের। দেখেন, দেশ স্বাধীন হওয়ার পরে থেকে খালেদা জিয়ার লাস্ট শাসনামল পর্যন্ত 3 জনকে মহামান্য রাষ্ট্রপতি 3 জনকে ক্ষমা ঘোষণা করেছিলেন আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত। আর এই 9 থেকে এই পর্যন্ত কতজন, প্রায় 36-37 জন হয়ে গেছে। যে কেউ এখন আপনাকে ফাঁসি দিয়ে দিল, তারপরে আপনার মহামান্য বসে আছেন, কারণ দলীয় মহামান্য কোনো দিন এখন আর নিরপেক্ষ হয় না কেউ। যতই আমরা ওয়াদা করি, শপথ করি, কোনো কাজে লাগে না। এখন একজন প্রো বুদ্ধিজীবীও প্রো আওয়ামী লীগের অথবা প্রো বিএনপির হয়, অথবা প্রো বাম, অথবা প্রো এটসেট্রা এটসেট্রা। তো সেই জায়গায় আমি বলবো যে এই যে মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনের পর দিন রেপ কিন্তু একজন মানুষ একের অধিকবার একজনকে করছে, সেটাকে আবার ধারণ করে প্রতিদিন তাকে বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেইল করছে। নট অনলি, আপনি দেখেন যে রাজশাহী বিভাগের একজন আওয়ামী লীগ নেতা, আরেক নেতার ওয়াইফকে রেপ তো করেছে 5,20,000 টাকা নিয়েছে, বিভিন্নভাবে তাকে ছবি বাইরে ছড়িয়ে দিবে এটা বলে। এখন আপনি বলতে পারেন যে তাদের সাহস শক্তি কতটুকু থাকলে তারা এটা করতে পারে? এই শক্তির আপনি অপচয়, অপব্যবহার বা ব্যবহার আপনি কিভাবে করবেন? আমি যদি এটা বলি, আপনি অনেক রকম আইন বানালেন কিন্তু কিছুই হলো না। আপনি সরকার কতটা দেউলিয়া হলে রাতের অন্ধকারে নিয়ে পিছনে বলে দৌড় দে বলে পিছনে গুলি করে, কারণ সে সামনে পাচ্ছে না। কিছু কিছু করছে যেটা হাজারে একজনকে একটা ঈদ করে রাখলো, এক ধরনের এক প্রদীপ যাদেরকে যে প্রদীপ পুরস্কৃত হলো এতগুলো ক্রসফায়ার দিয়ে, 204টায় সে প্রায় 350 ক্রসফায়ার দিয়েছে। সেই প্রদীপ আপনার যারা আমরা পরে জানলাম, যারা এইটার প্রতিবাদ করেছে তারাই এটা। কিন্তু আপনি তো পুরো বিষয়টাকে ধরেন রাজনৈতিকভাবে দেখছেন, কিন্তু এর পেছনে কি এক ধরনের সামাজিক আন্দোলনও জরুরি না? আপনি মনে করেন কিনা? এবং বিশেষ করে আপনারা যারা পলিসি মেকার, গ্রামে গঞ্জে যারা ওপিনিয়ন লিডার, মানুষ যাদের কথা শুনে, ধরেন মসজিদের ইমাম, রাজনৈতিক নেতা, চেয়ারম্যান, মেম্বার, বিএনপির মতো বড় দল, আওয়ামী লীগের মতো বড় দল, তাদের নেতা, তাদেরও তো নিশ্চয়ই ব্যক্তিগত কিছু ভূমিকাও রয়েছে। সেই ভূমিকা কতখানি পালন করছেন আমাদের সেই ওপিনিয়ন লিডার? সেটা নিয়ে আপনার প্রশ্নের আপনার কাছে উত্তর শুনবো। তার আগে দর্শক, আবার একটা বিরতি নিচ্ছি, একটু পরে ফিরবো। দর্শক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্রফেসর মিজান আছেন আমাদের সঙ্গে, আইনের শিক্ষক এবং মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে এই ধর্ষণ বন্ধ করার জন্য তো এটা একটা আইনি প্রচেষ্টার অংশ, বন্ধ করা বা খানিকটা ভয় দেখানো, কিন্তু এটি তো কেবল আইনের বিষয় না। এটার জন্য আমরা দেখছি যে মহিলা পরিষদ 30 দফা সুপারিশ করেছে, সেখানে তারা আলাদা কমিশন গঠনের কথা বলছেন। এখানে 2 জন আইন প্রণেতা আছেন, সাবেক এবং বর্তমান, তারা সরকারের সদিচ্ছার কথা একজন বলছেন, পাশাপাশি আইনের অপপ্রয়োগ নিয়ে আশঙ্কার কথা বলছেন, তারা রাজনৈতিক সদিচ্ছার কথা বলছেন। এটি বন্ধ করার জন্য দীর্ঘমেয়াদে, স্বল্প মেয়াদে আসলে কি করা যায়? কোন জায়গাটা থেকে শুরু করা উচিত?
দেখুন এখানে কোন একটা তা কিন্তু নয়, আমাদের সর্বগ্রাসী একটি উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সেই উদ্যোগের ভিতরে খুব বলিষ্ঠ যে জায়গাটি এবং শক্ত জায়গাটি যেখানে দখল করে নেবে সেটা হচ্ছে আমাদের যে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে সমাজে, সেই জায়গাটিতে আমাদের হাত দিতে হবে। আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে ধর্ষক যারা, তারা কিন্তু আমাদেরই সন্তান, এই সমাজেরই সন্তান। এরা কেন এই ধর্ষক হয়ে তারা বেড়ে উঠছে? অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমি শুধুমাত্র আমাদের যে ফর্মাল এডুকেশন সেটির কথা বলছি না, সবচেয়ে বড় বিদ্যালয় তো হচ্ছে একটি পরিবার। সুতরাং পরিবারের যে মূল্যবোধের চর্চা, সেই চর্চাগুলো আমরা ঠিকমতো করতে পারছি কিনা, এবং আমরা পিতামাতা, আমরা আমাদের সন্তানদের সঙ্গে সেই ভ্যালু টাইমটা আমরা স্পেন্ড করতে পারছি কিনা, আমরা আমাদের সন্তানদেরকে যে নীতি কথা এবং মূল্যবোধে তাদেরকে শিক্ষিত করা দরকার, ছোটবেলা থেকে আমার সেই নীতি কথাগুলো তাদেরকে তাদের হৃদয়ের ভিতরে অনুপ্রবেশ ঘটানোর সেই কাজটি আমরা করছি কিনা, নাকি আমাদের সন্তানদের পিঠের উপরে আমরা শুধু বোঝা চাপিয়ে দিচ্ছি। সেই বোঝা দিয়ে তাদের হয়তো একটা টেকনিক্যাল নলেজ হচ্ছে, কিন্তু এই সমাজের সামাজিক প্রাণী হিসেবে অন্যদের প্রতি যে যে সম্মান, অর্থাৎ আমার মার প্রতি যে সম্মান, একজন নারীর প্রতি যে সম্মান, আমার বোনের প্রতি যে সম্মান, ঠিক তেমনি আমার রাস্তাঘাটে যে সমস্ত নারীদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে তাদের প্রতিও যে অনুরূপ সম্মানটি ব্যক্ত করতে হবে, এই কথাগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে। সুতরাং এই মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে, আমরা যে সকল সুবচন গুলোকে বলতে গেলে আমরা নির্বাসন পাঠিয়ে সেগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে, সেই চর্চাটা আমাদের করতে হবে এবং আমাদের নতুন করে আমাদের এই সমাজকে বিনির্মাণের, আমাদের অবকাঠামো বিনির্মাণ, এটি দিয়ে কিন্তু উন্নয়ন হবে না। আমাদের মানুষকে যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু অন্য সকল উন্নয়নের কোনো মূল্য থাকে না। শুধু আমার মনে হয় যে আমাদের সার্বিকভাবে থেকে, আমাদের বিদ্যালয় থেকে, আমাদের নীতি কথা এবং মূল্যবোধের চর্চা এবং শিক্ষাটি আবার প্রবলভাবে এবং শক্তভাবে আমাদেরকে বোধহয় হাতে নিতে হবে এবং এটি গড়ে তুলতে হবে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে আপনি একেবারে একটি সমন্বিত সামাজিক আন্দোলন, পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, তার কথা বলছেন। বেস্ট মিতি সঞ্জনা, আপনার কাছে একটু শুনতেই চাই যে ধরেন অনেকেই আশঙ্কা করছেন যেহেতু ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং ধর্ষণের যেহেতু একক ধর্ষণগুলোর ক্ষেত্রে যেহেতু অন্য কোনো সাক্ষী কেউ থাকে না, ফলে অনেক সময় ধর্ষকের ফলে বেপরোয়া হয়ে যেতে পারে কিনা, মানে যে সে ধর্ষণও করলো এবং যেহেতু সে মৃত্যুদণ্ডের ভয় আছে তার, সে কারণে সে হয়তো ভিকটিমকে মেরেও ফেলতে পারে, ফলে সে আশঙ্কাটাও তৈরি হচ্ছে কিনা। দেখুন, ভিকটিমকে যদি মেরে ফেলে তখনও তো তার সেই আপনার মৃত্যুদণ্ডই তার জন্য একই তো শাস্তি। তো কাজে এটি আসলে আমার কাছে খুব একটা মানে স্ট্রং লজিক মনে হচ্ছে যে মেরে ফেলার যে, বরং আমি আসলে মনে করি যে এটি অবশ্যই যখন লঘু দণ্ড থাকে সেক্ষেত্রে কিন্তু একজন অপরাধী অনেক বেশি ভয়হীন হয়ে পড়ে এবং তারা তখন কিন্তু কোনো কিছু তোয়াক্কা করে, যার ফলে আমি আসলে আমার কাছে সার্বিক বিবেচনাতে আমার কাছে সবসময় এটাই মনে হচ্ছে, আছে তো অন্যান্য অনেক দেশে তো আছে মৃত্যুদণ্ড, সর্বোচ্চ কিন্তু রয়েছে। হ্যাঁ, তো কাজে আমার কাছে কিন্তু আমি মনে করি যে রেপের জন্য মৃত্যুদণ্ডই হচ্ছে আসলে উপযুক্ত সাজা, এবং এটা একদিনে তো হঠাৎ করে কমে যাবে না যে কোনো কিছু। এখানে কিন্তু আরেকটি প্রসঙ্গ আসছে যে 6 মাসের মধ্যে রায় দিতে হবে, এরকম একটি আমরা আভাস পাচ্ছি যে এই ধরনের নিয়ম আইনের কথা আমরা শুনতে পাচ্ছি যে আইনে এরকম টাইম লিমিট বেঁধে দেওয়ার কথা আজকে আমরা জানতে পেরেছি এরকম। তো এইভাবে যদি হয় তখন কিন্তু সেই দ্রুত বিচারের ব্যাপারটিকেও কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে, অতি দ্রুত বিচারগুলো হয়ে যাবে এবং সেই সাথে সাথে রায় যদি হয় সেটা কার্যকর হতে পারবে অনেক দ্রুত। কিন্তু এটিকে আসলে এই যে আইনের যে পরিবর্তনটি এসেছে এটিকে অবশ্যই আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে এবং অবশ্যই আমাদেরকে আসলে এটি প্রশংসনীয় বলে। জি নীলুফার আপা, আপনাকে বিরতির আগে যেমনটা বলছিলাম যে এটার জন্য একদিকে রাজনীতি, আর একদিকে আইন, আর একদিকে হচ্ছে সমাজের প্রচেষ্টা, আর একদিকে ওপিনিয়ন লিডার যারা আপনাদের সবার প্রচেষ্টা, ফলে সেই জায়গাটা যদি আমরা করতে না পারি তাহলে তো আসলে এটি কমবে না।
ফলে ধরেন আপনার নিয়ন্ত্রণে যারা, আপনার দলের যারা, আপনার এলাকার যারা, তাদেরকে দূর করার জন্য ব্যক্তি নীলুফারেরও তো নিশ্চয়ই কিছু দায়িত্ববোধ রয়েছে। সেই কাজটা আমরা কতটুকু করতে পারছি আপা? জি দেখেন, এখানে সামাজিক যারা ইতিমধ্যে কিন্তু গড়ে উঠেছে, অনেকগুলো ঘটনার পরে হঠাৎ একটা স্পার্ক করে, ধাক্কা খায়, তো গড়ে উঠেছে। এবং আমরা যেটা, আমি একটা জিনিস আমি বলতে চাই, এটা নিরপেক্ষভাবেই আমি বলি, ম্যাক্সিমাম কথা আমি এই কথাটাও বলতে চাই। দেখেন, যা কিছু ঘটে সব সরকারি দলের ছত্রছায়া। তার মানে আমি কিন্তু এখনকার শুধু সরকারি দল বলি না, যখন যারা থাকে ওই ক্ষমতাটার অপব্যবহার করার জন্য, কেউ হয়তো বলে অনুপ্রবেশকারী, কেউ বলে অন্যভাবে কাটিয়ে যায়, হয়তো তার দায়িত্ব থেকে মনে করে কাটিয়ে গেলেই বোধহয় ভালো হবে। এটা আসলে তা না। এইখানে আবারও আমি আইনের প্রয়োগের কথা বলছি। আপনি যদি মৃত্যুদণ্ড, মানে কঠিন আইনটাই যদি এইটার জন্য বড় কারণ হয়ে থাকতো, তাহলে খুন করলে 302 ধারায় মৃত্যুদণ্ড হয়, এটা সবাই জানে। তারপরে খুনের মাত্রা কি কমেছে? কমে নাই। সো এই জায়গায় আমি মনে করি আইনের অনুশাসন। দেখেন, একটা বিরোধী দলকে আপনি সমস্ত বাংলাদেশে সার্চ করলেও পারবেন না যে কেউ কোথাও বিরোধী দলের কি ছেলেরা কি মানুষ না? তাদের কি সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা বিকৃত মনোভাব নাই? অবশ্যই আছে। তারা প্রথমেই চিন্তা করে যে আমাকে কে শেল্টার দিবে, শেল্টার দেওয়ার লোক নাই, সো আমি একদম ভালো মানুষ। ঠিক তেমনি সরকারি দলের যদি শেল্টার দেওয়ার লোকটা না থাকতো, আজকে মিজান স্যার যে কথাগুলো বললেন আমি অনেকটাই তার সাথে একমত। আজকে আপনার মাধ্যমে আমি মিজান স্যারকে একটা কথা বলতে চাই। উনি প্রায় 8-10 বছর আগে, 12 বছর আগে একটা কথা বলেছিলেন, রাষ্ট্র তুমি আর একটু মানবিক হও। উনার কি সেই নাদিয়া শান্তিপুরী, রবীন্দ্র ভারতীর কথায় কি রাষ্ট্র কোনো হয়েছিল? একটু কি অনুদয় বিনয় রাষ্ট্রের মধ্যে ছিল না? এটাই হবে না। এটাই হবে সরকারি দল যতক্ষণ পর্যন্ত না নিরপেক্ষ বলবে। আপনাকে আমি একটা প্রমাণ দিই। যখন আপনার ছাত্রলীগের সেক্রেটারি বললো যে আমাদের ছেলেরা ধর্ষণ তো দূরের কথা, কারো দিকে আর চোখে তাকায় না পর্যন্ত। পরের দিন আমরা কি দেখলাম? পরের দিনই দেখলাম যে ঢাকা মহানগর উত্তরের আপনার একজন কাজের মহিলাকে রেপ করেছে এবং তারপরে ইসের পরে তাকে থানায় নিয়ে গেছে। তারপরে যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট, আমি বলছি ছাত্রলীগের প্রেসিডেন্ট কি বললেন যে যেখানে ধর্ষিত হবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এটা দেখব। আইন নিজের হাতে নাকি তুলে নেওয়া যায় না, তো তারা কিভাবে দেখবে? এটা কি আরেক ধরনের, এটা আপনার আঙ্গুল তুলনা না, আরেক ধরনের যে আমাদের বাইরে গেলে খবর আছে। এই প্রশ্নটাই আপনার কাছে করতে চাই। নিশ্চয়ই আপনিও ক্ষমতাসীন দলের এমপি হিসেবে নিশ্চয়ই ছাত্রলীগের বিরুদ্ধে বা ক্ষমতাসীন কারো বিরুদ্ধে যখন এই অভিযোগগুলো আছে নিশ্চয়ই খুব স্বস্তি বোধ করেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন সেগুলোর বিচারও হচ্ছে, কিন্তু এই রাজনৈতিক ব্যাকআপ বা পৃষ্ঠপোষকতা বা তাকে সেভ করার কেউ যদি না থাকে, তাহলে তো এই সাহসটাকে আসলে পাওয়ার কথা। হ্যাঁ, এটা তো আসলে ব্যাকআপটা না থাকলে সাহস পাওয়ার কথা। কিন্তু আসলে এই যে মনিয়াপা যে বললেন যে তখন আমাদের কাছে এসে বিচার, আসলে তারা ওই অঙ্গনে বলেনি, হয়তো তারা এই হিসাবে বলেছে যে অনেকে হয়তো মামলার জন্য যাচ্ছে না, তাদের কাছে আসলে হয়তো তারা একটু, তারপরেও তাদেরকে শেল্টার আইনের আশ্রয় নিতেই হবে শেষমেশ। যারা ধর্ষিত হচ্ছে তারা আইনের আশ্রয় ছাড়া কোনোদিনই বিচার পাবে না, এটা কিন্তু বাস্তব। এবং আইনের আশ্রয় নিলে তারা, এখন যেহেতু আইন স্বাধীন, মানে বিচার পাচ্ছে, অতএব তাদের যাওয়া উচিত। আরেকটা কথা আপনাকে বলতে হয়, আপনাকে একটু মনে করে যে আপনি দেলোয়ার বাহিনীর কথা বলেছেন। দেলোয়ার বাহিনী কিন্তু 1 বছর আগে আমাদের দল করতো না, আপনাদের বিএনপিরই ছেলে, সে পরে আমাদের দলে এসেছে। হ্যাঁ, এটাই 15 বছর আগে দেলোয়ারের বয়স 7 বছর ছিল, সে 22 বছরের যদি হয়। আমাকে বলতে দেন। তো এই সব মানুষরা কিছু আমাদের মধ্যে এসে কিন্তু অনেক অকারেন্সগুলো করছে। এটা আসলে আমাদের বলতে গেলে দুর্ভাগ্য যে এই ধরনের খারাপ লোকজন আমাদের মাঝে চলে আসছে, এটা একটা আর আপনার এই আজকে যে ধর্ষণ নিয়ে কথা বলা হচ্ছে, এটার এই কথার আগে কিন্তু অতীত একটা আসতে হবে। অতীতের একটা কথা, আমাদের 1971 সালে আমাদের যখন মানে 2.5 লক্ষ মা বোনদের ধর্ষণ হয়েছিল, তাদের কিন্তু সেই সব রাজাকার, সেই সব জামাত শিবিরের লোকজন কিন্তু বাংলাদেশে বসবাস করেছে এবং তাদের কোনো বিচার হয়নি। উল্টা সরকারের বড় বড় জায়গায় পৃষ্ঠপোষক হয়েছে। জামাত বিএনপি সরকারের আমলে আপনারা তাদের মূল্যায়ন করেছেন। তারা যে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে তার কোনো, আপনারা তখনই তাদেরকে রায় দিয়ে দেশের মধ্যে সুন্দর পরিপাটি মানে বিলাসিতার মধ্যে রেখে দিয়েছিলেন। আজকে তখন থেকে বিচারটা শুনে না, এটা বলতে হবে, বলতে হবে 71 ওই বিচারটা যদি তখন হতো, আজকে
হয়তো আমরা এই পরিস্থিতিতে আসতাম না, কারণ তখন থেকে কিন্তু সৃষ্টি, তারপর 21 বছর আমরা ক্ষমতায় ছিলাম না, এই 21 বছরে কিন্তু আপনাদের অনেক, আমরা 2001 সালে ক্ষমতায় আসার পর কিন্তু অনেক কিছু হয়েছে, অনেক ধন্যবাদ প্রফেসর অনেক মিজান কিছু স্যার করেছেন এবং আপনারা। একই সঙ্গে ধন্যবাদ ব্যারিস্টার মিতি সানজানা। দর্শক, আমাদের প্রত্যাশা ধর্ষণ যেই করুক যেভাবে করুক তার সবচেয়ে বড় পরিচয় সে ধর্ষকই, সে অপরাধী এবং তার চূড়ান্ত সাজায় এখন বাংলাদেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড। ফলে সেই ভয়টির পাশাপাশি এই আইনের কার্যকর সঠিক প্রয়োগ খুবই জরুরি এবং সেটি করার জন্য নিশ্চিতভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তদন্ত সংস্থা থেকে শুরু করে বিচার বিভাগ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই।